ওই মানুষটাকে খুন করার শাস্তি আমাকে তুমি মৃত্যু দাও। কেন আমি তোমাকে মারবো পারিজাত? আমি তোমাকে শাস্তি কি হয়েছে মামা? মামা পারিজাতের মাথা খারাপ হয়ে গেছে, কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়ে গেল মামা? ঠিকই, তোর মানে খুনের দায় আমি ছেলে পচে মরবো না পিছে, পচে মরবো না আমি খুনের দায়। পৃথিবীতে মুক্ত জীবন নিয়ে আমি বেঁচে থাকতে চাই, আর যদি তা না পাই তাহলে নিজেকে শেষ করে দেবো। কি পাগলামি করছো? তুমি মরবে না পারিজাত, তুমি বাঁচবে, তুমি বাঁচবে পারিজাত, তুমি মরবে না, তুমি বাঁচবে। কেমন করে বাঁচবো? কেমন করে? জেলখানার বন্ধ কাছে আমি বন্দি হয়ে বাঁচবো কেমন করে? আমার হার্ট ফেল হয়ে যাবে, আমি মরে যাবো। আমাকে তুমি বাঁচাও কবিতা। আমি তো তোমাকে কেমন করে বাঁচাবো পারিজাত? খুনের দায় তো তোমার জেল হবে, তোমার জেল হবে পারিজাত। আমাকে তুমি জেলখানার শাস্তি থেকে বাঁচাও কবিতা। শোনো না, আমাকে একটু শক্ত হয়ে দাঁড়াতে দাও। একটা সুন্দর সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার জন্য তুমি আমাকে সাহায্য করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করে স্ত্রী স্বীকৃতি দেবো, আমাদের ঘর হবে, সুখের ঘর। কিছু হবে না পারিজাত, কিছু হবে না। ঘর সংসার সব শেষ করে দিয়েছো তুমি, কিছু হবে না। তুমি কেন বুঝতে পারছো না? এই মানুষটাকে খুন করার জন্য তোমার জেল হবে, তোমার ফাঁসি হবে। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি, আমি বলতে চাইছিলাম, তুমি কথা ভালো করে শোনো। আমি বুঝতে চাই তুমি আমার ওই খুনের দায় নিতে পারো না কবিতা। পারো না এটুকু ভালোবাসতে? এটুকু ভালোবাসলে কি তোমার খুব ক্ষতি হয়ে যাবে? তুমি আমাকে দেব তার আসনে বসিয়েছ, এইটুকু করুণা কি তুমি আমাকে করতে পারো না? পারো না? না, ঠিক আছে। পারিজাত, পারি। তোমার জন্য অ্যাটলিস্ট পৃথিবীতে আমি সবকিছু করতে পারি। জীবনে প্রথম ভালোবাসার স্বাদ দিয়েছো তুমি, ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছো তুমি, তাই তোমার সেই ভালোবাসার প্রতিদান দিতে, তোমার স্বপ্ন পূরণ করার আশায় তোমার এই খুনের দায় আমি মাথা পেতে নেব পারিজাত, আমি মাথা পেতে নেব। তোমার জন্য জেলখানার জীবন বেছে নেব পারিজাত, অন্ধকার নির্বাসনের জীবন। কি বলছিস তুই কবিতা? কি অসাধ্য সাধন করতে যাচ্ছিস তুই, জানিস না? জানি মামা, জানি। হয়তো অনেক দীর্ঘ প্রতীক্ষার পর কোনোদিন আমার সুখের দিন আসবে। আমি পারবো মামা, আমার উপর ভরসা রাখো তুমি, আমি পারবো। পারিজাত বাঁচবে মামা। খোলা আকাশের নিচে মুক্ত বিহঙ্গের মতো ইচ্ছের ডানা মেলে দিয়ে বাঁচবে আমার পারিজাত। খুনের দায় যদি আমার কোনোদিনও ফাঁসি না হয়ে যায়, তাহলে যাবজ্জীবন শাস্তির মেয়াদ কাটিয়ে দেবো হাসি মুখে প্রতীক্ষার দিন গুনতে, কারণ আমি পারিজাতকে ভালোবাসি মামা, খুব ভালোবাসি। কবিতা তুমি না, তুমি প্রকৃত নারী রূপে তুমি দেবী কবিতা, দেবী। হ্যালো, বান্দ্রা পুলিশ স্টেশন। আমি মুনলাইট হোটেল থেকে বার ডান্সার কবিতা মিত্র বলছি স্যার। হ্যাঁ, একটু আগে এই হোটেলে আমি একজনকে খুন করেছি। নাম দীপঙ্কর দত্ত, বয়স আনুমানিক 40 মতো হবে। হ্যাঁ, উনি ওভার। দাঁড়ান, আমাকে বলতে দিন। দেখুন, আমার কথাটা শুনুন। আমি কিন্তু খুন করে সারেন্ডার করব বলে নিজে থেকে আপনাকে ফোনটা করেছি। সো ইউ হ্যাভ টু লিসেন টু মি ফার্স্ট, ওকে? ইয়েস, উনি ওভার ড্রিঙ্ক করে ফেলেছিলেন। অতিরিক্ত ড্রিঙ্ক করে বেসামাল হয়ে আমার সম্মানহানি করার চেষ্টা করছিলেন। ন্যাচারালি আমি একজন মহিলা, তো তাই নিজের সম্মান বাঁচানোর জন্য বাধ্য হয়ে ওনার রিভলভারটা। কবিতা, গ্রেট কবিতা, ইউ আর গ্রেট।
ভাবিনি কখনো এমন হবে, রাত্রি সকাল হলে জীবন ছন্দ হারাবে, ভোরের আকাশ ঠেকে যাবে, রাতের অন্ধকার। ভাবিনি কখনো এমন হবে। ইয়েস, গ্রেট, মহান, মহান হয়ে থাকবে। সেদিন জেলখানায় কবিতার কাছে যে ঘটনার কথা শুনলাম, তারপর আমার বলতে দ্বিধা নেই, এক অসম্ভব অবিশ্বাস্য ত্যাগের জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে আমার কলেজ জীবনের বান্ধবী কবিতা একালের সেরা নারী চরিত্র হয়ে অমর হয়ে থাকবে। আর একথা আমি লিখে যাব আমার আজ কবিতার ছুটির দ্বিতীয় খণ্ডের কাহিনীতে। 8 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে আজ কবিতা তার প্রেমিক পারিজাত সেনের কাছ থেকে কি উপহার নিয়ে ফিরে আসে সেটা দেখার জন্যে আমাকে অধীর আগ্রহে কবিতার মামা পিজির বাড়িতে অর্থাৎ ময়নাগরের বাড়িতে অপেক্ষা করে থাকতেই হবে। না, কাল সকালের মধ্যে তোমাকে এই ময়নাগর ছেড়ে চলে যেতে হবে, বুঝান সর্দার। হ্যাঁ, চলে যেতে হবে, এরপর আর কোনো কথা হবে না, ঠিক আছে? না, ঠিক নেই। তার মানে কেন আমাকে ময়নাগর ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ, কেন আপনার কথায় ময়নাগর ছেড়ে চলে যেতে হবে জানতে পারি? ওই বস কি সহজ তোরা, তুই জানিস না উনি কে? জানি তো, আমি জানি। উনি ময়নাগরের পঞ্চায়েত প্রধান গঙ্গাপদ মাল। মাত্র কিছুদিন হলো আমি এই ময়নাগরের মাটিতে পা রেখেছি। এরই মধ্যে ওনার সমস্ত পয়মাল কীর্তির কথা আমার জানা হয়ে গেছে। কি জানা হয়ে গেছে? কি জানিস আমার সম্পর্কে? জেনেছি তুই একটা দুর্নীতিবাজ, তুই একটা মদ্যপ, তুই মিড ডে মিলের চাল ডাল চুরি করে দোকানে বিক্রি করে খাস, তুই এবারই ছেলে বাচ্চুর বউ অনামিকার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। কি ঠিক বলিনি? এই যত বড় মুখ না তত বড় কথা, তুই গঙ্গা থেকে অপমান করে কথা বললি। না না, গুরু সারাকে এখনই খালাস করে দাও, এরপর কোনো কথা হবে না, ঠিক আছে? না, ঠিক নেই। আবার তুই বেঠিক কথা বলছিস। ওই, হ্যাঁ, বলতো তুই কে? আমি রতন। বাবা রতন? এ তো কানা ছেলের নাম পদ্মলোচন। তা কোন রতন বাবা তুমি? হ্যাঁ, পান্না না হিরে, চুনি নাকি সাপের মাথার মণি? কে তুমি বাবা? হ্যাঁ, ওই যে আত খাওয়া চন্দ্রগ্রহণের চাঁদের মতো মুখের একদিকে কালি মেখে কেষ্ট সেজে এখানে এসেছো। বলো তো বাবা, কে তুমি? বল রে বেটা ইঁদুর ছানা, কোথায় রে তোর বাস? আরে বল রে বেটা ইঁদুর ছানা, কোথায় রে তোর বাস? এমন কঞ্চি পানা ফিগার নিয়ে আমার সাথে কোন সাহসে পাঞ্জা লড়তে চাস? এমন ফিঞ্চি পানা ফিগার নিয়ে আমার সাথে কোন সাহসে পাঞ্জা লড়তে চাস? আরে বল রে বেটা ইঁদুর ছানা, কোথায় রে তোর বাস? তোর নেতার আছে হম্বি তম্বি লম্বা চওড়াবাদ, তোর নেতার আছে হম্বি তম্বি লম্বা চওড়াবাদ, বেটা চোরের ওপর বাট পারিতে জাগে সারা রাত। নেতার আছে হম্বি তম্বি লম্বা চওড়াবাদ, বেটা চোরের ওপর বাট পারিতে জাগে সারা রাত। বেটা মিড ডে মিলের চাল ডাল ঝেড়ে, বেটা মিড ডে মিলের চাল ডাল ঝেড়ে পাকিয়েছে হাত। এবার ভোটে হেরে গঙ্গা বেটা হবেই কুপোকাত, এবার ভোটে হেরে গঙ্গা বেটা হবে কুপোকাত, হবে কুপোকাত। আসছে বিশাল ব্যাপার। বল রে বেটা ইঁদুর ছানা, কোথায় রে তোর বাস? বল রে বেটা ইঁদুর ছানা, কোথায় রে তোর বাস? বল রে বেটা ইঁদুর ছানা, কোথায় রে তোদের বাস? এই চুপ চাপ চুপ চাপ। আমি এখানে তো জলসা শুনতে আসিনি, তাহলে? ফালতু সময় নষ্ট করতে আসিনি। বলতে এসেছি কাল সকালবেলার মধ্যে তুই আর কবিতা যদি এই গ্রাম ছেড়ে চলে না যাস, তোদের দুজনকে না পিটিয়ে গ্রাম ছেড়ে দেবো। দূরে 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 খাক খাক করে কাছে এগিয়ে আসিস না। পাগল কুকুর আর মাতাল আমি একদম সহ্য করতে পারি না। যা গঙ্গাদা। ও আপনাকে পাগলা কুত্তা বলছে, মাতাল বলছে। আরে যেটা সত্যি সেটাই বলেছি, বেঠিক কথা আমি বলি না। এবার বল বল কে তোর এরকম আতপুরা অবস্থা করেছে বলতো? তার সঙ্গে দেখা হলে আমি তার কাছে কৈফিয়ত চাইবো। কিসে কইবে চাইবে না? এক চড়ে, না তোকে না তাকে, এক চড়ে তার মুন্ডুটা ঘুরিয়ে দেবো। আর জানতে চাইবো কেন সেই রতন বাবাজির মুখটা পুরোটা না পুড়িয়ে আতপোড়া করে ছেড়ে দিল। ওই সালা চুপ কর, এরপর আর কোনো কথা হবে না, ঠিক আছে? না, ঠিক নেই। আবার তুই বেঠিক কথা বলছিস। ওই, এবার আসল ঠিকটা দেখতে পাবি তুই। এই। মাস্তান, উদান সদার, তুই কি করছিস? তুই কি করছিস? দেখতেই তো পাচ্ছিস বেগুন পোড়াটা মেখে দিলাম।
বেগুন পোড়া মেখে এই দেখ আবার মাস্তানিয়া কি করে এই গালটা পোড়ালি বল কি করে কি করে বোমা বাদ গিয়ে বোমা থেকে বোমাটা বাস করে যায় তোর গালটা পুড়ে গেছে তাই তো মাস্তান তোর মতো মাস্তান মাস্তানি করে ও বাবা গো ও দাদু গো দিদিমা গো গঙ্গা গো আমাকে বাঁচান গো ওই শালা আমাকে মেরে ফেললো গো কি হয়েছে এত চিৎকার দিতে পেরেছি কিসে? ওই শালা আমাকে মেরেছে গো এ কি উজান, এ কি করলে তুমি? তুমি গঙ্গাপদ বাবু চেলার গায়ে হাত তুললে? গায়ে হাত তুলিনি নুন কাঁচা লঙ্কা দিয়ে বেগুন পোড়াটা মেখে দিয়েছি। আর দেখবেন কোনোদিনই গঙ্গাপদ মাল আর ওই চেলা আপনার বাড়ির ত্রিসীমানার মধ্যে বাবা এ তো ভাজে রে গঙ্গা রে ও গঙ্গা গঙ্গা এখানে ভেজে কোনো লাভ নেই ব্যামাগারে যা যা আর কোনো কথা হবে না ঠিক আছে? কিছু মনে করবেন না, এই উজানের হে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিই। থাক পাচুকমা ক্ষমা অন্যায় এসব কথাগুলো আজকের পর থেকে ওই মুখ দিয়ে উচ্চারণ করবে না তোমরা। আমি এই মহিনাগরে পঞ্চায়েত গঙ্গাপদ মাল উজান সর্দার সাপের লেজে পা দিয়েছে, এই অপমান প্রতিশোধ ভোগ করার জন্য তৈরি থেকো তোমরা। গঙ্গাপদ শুধু তুমি না, তোমার ছেলে বাচ্চু, তোমার ছেলের বউ অনামিকা, তোমার নাতনি বালি ভাগ্নি কবিতা, উজান সর্দার সবাই তৈরি থেকো। দরজাটা ওদিকে দরজা সবাই ওই চলো রতন। হ্যাঁ চলো চললাম তাহলে। গঙ্গাদা যা বলে গেল মনে রাখবেন পাচুদা, এরপর কোনো কথা হবে না ঠিক আছে? না ঠিক নেই, আবার তুই বেঠিক কথা বলছিস। এখনই এখান থেকে ভেগে যা, তা নাহলে কিন্তু পরিণাম খারাপ হবে। ওই দেখো আবার ব্রেক মেরে দাঁড়িয়ে বললি কেন? কিছু বলবি? বলবো। কি কাকে বলবি? আপনাকে। তাড়াতাড়ি বলে ফেল। তুই একটা সুরের বাচ্চা ঠিক আছে? বিশাল ব্যাপার, একটা ফু দিলে মুড়ে বেরিয়ে চলে গেল। কাজটা তুমি ভালো করলে না উজান, তুমিও দেখছিল না আমি বাইরে থাকি, বাড়িতে বাচ্চু তার বউ কিনে একা থাকে, তাছাড়া ঘরে আমার সমস্ত মেয়ে মিঠু, ওরা যদি মিঠুর কোনো ক্ষতি করে তখন তাতে উজান সর্দারের কিছু যায় আসে না বাবা, কারণ ল্যাংটার কখনো বাদ পাড়ার ভয় থাকে না। এ আবার একটা অদ্ভুত চরিত্রে প্রবেশ হলো। ব্যাপারটা একটু কারণটা জানতে পারি? হ্যাঁ মানে নির্লজ্জের মতো এতদিন ধরে এই বাড়িতে গ্যাস হয়ে বসে আছেন কেন? বাজারে জিনিসপত্রের দাম জানেন না? একটা মানুষের দুবেলা খেতে কত খরচ হয় খবর রাখেন? কিভাবে সংসার চালাচ্ছি জানেন? জানিতাম না, আপনাকে দেখিয়া সম্মুখ উপলব্ধি করিতে পারিলাম। কি বলতে চাইছো উজান? মানে বলতে চাইছি বাজার যেমন গরম তেমনি আপনার ছেলের বউয়ের মানিব্যাগও তো বেশ গরম। তা না হলে দুর্মূল্যের বাজারে উনি ব্যাগ ভর্তি শপিং করেন কিভাবে? হ্যাঁ কোথায় পাচ্ছেন এত টাকা? কে দিল ওনাকে ওই ধনলক্ষ্মী যন্ত্র? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে উজান সর্দার? আর এক চরিত্র। আমার বউয়ের ব্যক্তিগত ব্যাপারে তুমি কথা বলছো যে? এরপর আর অনেক ব্যাপার উনি নাক গলাবেন বাচ্চু, আমি কিন্তু ভালো বুঝছি না বলে দিলাম। আচ্ছা আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, বলছি যে আমাকে নিয়ে আপনি এত আতঙ্কে থাকেন কেন বলুন তো? কারণ আপনার জন্য আজ আমরা গঙ্গাদার কাছে খারাপ হয়ে গেলাম। মাত্র কদিন হলো ময়নাগড়ে এসেছেন, এরই মধ্যে হাটে বাজারে এলাকা সবার কাছে আপনি নিজেকে যেমন জাহির করে ফেলেছেন, তেমনি আমাদেরও বিপদ বাড়িয়ে দিয়েছেন। আমাদের বিপদ মানে? বাড়িতে ঢোকার মুখে গেটের বাইরে গঙ্গাদার সঙ্গে দেখা হলো, চোখ দুটো রক্ত জবার মতো লাল করে বলল, শোন বাচ্চু, কাল সকালের মধ্যে তোর পিস্তুত বোন কবিতা যদি উজান সর্দারকে নিয়ে ময়নাগড় ছেড়ে চলে না যায়, তাহলে তোদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো, আগুন। তাই নাকি? গঙ্গাপদ বাবু এমন কথাও বলেছে? এ ভগবান, এখন আমি কি করব? কেন তুমি এটা করলে উজান? কেন তো জ্বালাচ্ছেন বলেন তো? দয়া করে কাল সকালের মধ্যে কবিতাকে এখান থেকে নিয়ে বিদায়। না, কবিতা কোথাও যাবে না, কবিতা। এই উজান, একা যাবে তুমি? কবিতাকে নিয়ে মুম্বাই চলে যাব। মুল্লাইট হোটেলে বাড়ি ঘর মিস্ত্রিকের সঙ্গে ফোনে আমার কথা হয়ে গেছে, কবিতা আবার বাড়ি নাচবে গাইবে, সে অনেক টাকা উপার্জন করবে, না হলেও চলবে কি করে? না শুধু কবিতার উপার্জনের কথা কেন বলছেন? হ্যাঁ শুধু ওর চলার কথা বললে হবে? কবিতা উপার্জন না করলে এই সংসারটা যে বন্ধ কারখানার মতো সারা জীবন বন্ধই থেকে যাবে, সেটাও কিন্তু আমার অজানা নয়। উজান সর্দার, এই যে গুণধর বাচ্চু বাবুকে আবার ওই ইংলিশ মদ থেকে চোলাই মদে নেমে আসতে হবে, অসহ্য। অনামিকা দেবীকে আবার ওই গঙ্গা পদমালের সঙ্গে সময় কাটাতে হবে। কেন আমার বউ গঙ্গাপদ মালের সঙ্গে সময় কাটাতে যাবে? কেন আমার বউ কেন গঙ্গাপদ মালের সঙ্গে সময় কাটাতে যাবে? আস্তে চিৎকার করে না, কারণটা তো আমার থেকে আপনি ভালো জানেন বাচ্চু। তার মানে তাছাড়া কবিতা উপার্জন না করলে এবারের মেয়ে মিঠুর ইউনিভার্সিটির পড়ার খরচা জোগাড় হবে না, মিঠুর ভবিষ্যৎ একেবারে অতলে তলিয়ে যাবে, সেটাও আমার অজানা নয়। শোনো বাচ্চু শোনো, কবিতাকে ছেড়ে উনি এবার মিঠুর ভবিষ্যৎ দিয়ে ভাবতে শুরু করেছে। আমি বলছি শুনে রাখো, ওই মিঠুর সর্বনাশ হবেই হবে। এই উজান সর্দার মিঠুর সর্বনাশ না করে ছাড়বে না। এক মিনিট, কি বললেন আপনি?
আমি মিঠুর সর্বনাশ করবো এর মানে? কি বলতে চাইছো তুমি বৌমা? আমার কাছে একটু পরিষ্কার করে বলো তো। প্রত্যেকদিন রাতে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পরে মিঠুর পড়ার ঘরে গিয়ে এই উজান সর্দার তাকে কোন দর্শন বিদ্যা শেখান জানতে পারে? আরে অভদ্র মহিলা, এই ভাই বোনের পবিত্র সম্পর্ক কাকে বলে আপনার জানা আছে? কথা শুনে মনে হচ্ছে জানা নেই, কিন্তু আপনার কথা শুনে আমার কিন্তু একটা কথা বলতে ইচ্ছে করছে। বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। ভবিষ্যতে কোনোদিন মিঠুকে নিয়ে আমাকে নিয়ে কোনো নোংরা ইঙ্গিত করে কথা বললে আমি কিন্তু ঠান্ডা মাথায় তোমার জিপটা টেনে ছিঁড়ে নেবো। আমি উজান সর্দার, খেয়াল রাখবেন। উজান সর্দার! কি হয়েছে? বাড়ির ভেতরে এত চিৎকার চেঁচামেচি কিসে? কি হলো? সবাই চুপ করে গেলে কেন? কি হয়েছে উজানদা? বাবা, বাবা কি হয়েছে তোমার? ভালো লাগছে না। এই বাড়িটার মধ্যে এক মুহূর্ত আমার ভালো লাগছে না, এক মুহূর্ত না। দাদা কি হয়েছে রে? চুপ কর। তুই কখনো কোনোদিন আমার সঙ্গে আর কথা বলবি না, কোনোদিনও না। ছি! কি হয়েছে বৌদি? দাদা বাবা এমন করে চলে গেল কেন? আমাকে এমন বলে গেল কেন? শোনো মিঠু, আমরা কেউ এত রাত পর্যন্ত উজান সর্দারের সঙ্গে তোমার পড়ার ঘরে সময় কাটানো পছন্দ করছি না। কি হয়েছে উজানদা? এবারের মানুষগুলোর কি হয়েছে? ছাড় তো, এবারের মানুষগুলোর মাথা খারাপ হয়ে গেছে, বিবেক মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে রে এবারের মানুষগুলো। মেয়েটা তুই কি জানিস, সেই কবিতা জেল থেকে ছাড়া পাওয়াতে এই বাড়িতে কেউ খুশি না, অথচ তোর পিস্তত দিদি কবিতা একদিন এই সংসারটার জন্য প্রাণপাত করে দিয়েছে। এই সামান্য ব্যাপারটা, এর জন্য কোনো সহানুভূতি নেই এ বাড়ির একটা মানুষের। দিদির জন্য আজ আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছি, কিন্তু কেন ওরা দিদির সঙ্গে এমন করছে উজানদা? খুনটা তো দিদি করেইনি, তবুও তো দিদিকে 8 বছর জেল খাটতে হয়েছিল বিনা দোষে। আর কেন যে খাটতে হয়েছিল তার কারণ আজও আমাদের কাছে অজানা। তাহলে কেন বাবা দাদা বৌদি এই সত্যিটাকে মেনে নিতে পারছে না? কেন বিশ্বাস করতে পারছে না দিদি নির্দোষ? কেন দিদিকে এ বাড়িতে কেউ ভালোবাসে না? বলুন না উজানদা, বলুন না। এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই রে, স্বার্থের কারাগারে মমতা হয়েছে বন্দী। স্বার্থের কারাগারে মমতা হয়েছে বন্দী। মায়াহীন এ সমাজে সবাই করছে বন্দী। ফেরার হয়েছে স্নেহ, জীবন নদী শুকিয়ে যাবে। এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই। ও সরি, তুমি মিঠুকে গান শোনাচ্ছিলে তাই না? না, গান না, একটা সিম্পল ফিলসফি বুঝাচ্ছিলাম ওকে। মিঠু কখন ফিরেছিস ইউনিভার্সিটি থেকে? একটু আগে ফিরেছি। কাঁধে ব্যাগ, ভীষণ টায়ার্ড লাগছে, এখনো ঘরে ঢুকিসনি, ফ্রেশ হসনি। যা ভেতরে যা, ফ্রেশ হ। উজানের সঙ্গে আমার জরুরি কথা আছে, যা। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি চলি। আর হ্যাঁ উজানদা, আপনাকে আর কখনো রাত্রিবেলা আমার পড়ার ঘরে এসে দর্শন বোঝাতে হবে না, কারণ একটু আগেই সংসারের দর্শনটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, একেবারে জলের মতো পরিষ্কার। পরিবেশটা কিরকম ভারী ভারী লাগছে। কি হয়েছে? মিঠুর এরকম ভাবে কথা বলে গেল কেন? পরে বলছি, শুনো কেমন কাটালে বলো। দেখা হলো পারিজাতের সঙ্গে, কথা হলো? নিশ্চয়ই দেখা হলো, অনেক কথা হলো। রিয়েলি? বিলিভ মি। আমি জানতাম উজান পারিজাত জীবনে কখনো কোনোদিন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেই পারে না। মাই গড, কতদিন পর, কত যুগ পর, কতগুলো বছর পর আমার মনে হচ্ছে আমি আমার পারিজাতকে দু চোখ ঘুরে দেখলাম। সারাদিন ধরে খুব আড্ডা মেরেছি, খুব গান গেয়েছি, খাওয়া দাওয়া করেছি, প্রচুর কথা বলেছি। মনের মধ্যে যত কথা জমা ছিল 8 বছর ধরে সব উজাড় করে বলে দিয়ে আমি আজ একদম হালকা হয়ে গেছি। আর তুমি কি বলেছিলে? পারিজাত নাকি আমাকে চিনতেই পারবে না।
সারা জীবন বোকাই রয়ে গেলে মানুষই চিনতে শিখলে না। সত্যি এরবার একটা জঘন্য বুদ্ধি নেই, তুমি কি করে যে এত ভালো লেখালেখি করো এটাই তুমি বুঝতে পারি না। হয়তো তুমি ঠিক, আমি সারা জীবন বোকাই রয়ে গেলাম, মানুষ চিনতে পারলাম না। কিন্তু একটা প্রশ্ন করবো, বলো। বলছি এই যে তুমি 8টা বছর তো জেলখানার অন্ধকারে কাটালে, 8 বছরের মধ্যে প্রথম থেকে 2 বছর হ্যাঁ পারে যাচ্ছেন, মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে গেছে, তোমার অনেক সহানুভূতি জানিয়েছে, কিন্তু খোঁজখবর নিয়েছে। খোঁজখবর, কিন্তু আমি বলছি যে লাস্ট 6 বছর, এই 6 বছরের মধ্যে পারি যাচ্ছেন, একবারের জন্য কেন তোমার সঙ্গে জেলখানায় দেখা করতে গেল না? কি করে আসবে জেলখানায় দেখা করতে? ও ভারতবর্ষে ছিল না, ও তো আমেরিকা চলে গেছিল। I see. হ্যাঁ গো, আচ্ছা। 6 বছর ধরে ব্যবসার কাজে নিজেকে আমেরিকায় সেটেল করেছিল। ইনফ্যাক্ট গতকাল রাত্রে ও আমেরিকা থেকে ভারতবর্ষে ফিরেছে। তাই তুমি দেখলে না জেলখানা থেকে বেরোনোর পর মাঝখানে কতগুলো দিন চলে যাচ্ছিল, আমি কিছুতেই ওর সঙ্গে ফোনে কোনো রকম কোনো কন্ট্যাক্টই করতে পারছিলাম না। দেখে ছাড়ো ওসব কথা, বলছি কোথায় বসলে, আড্ডা মারলে কোথায়, কোনো রেস্টুরেন্ট? রেস্টুরেন্টে যাবো কেন, বাড়িজাতের অফিসে বসেছিলাম। বাপরে বাপ, কি এলাহি ব্যাপার না, মানে চোখে না দেখলে ঠিক বিশ্বাস করা যায় না। মানে কি বলবো, মানে যত এই উজান একটা গুড নিউজ আছে, তুমি জানো পারিজাত এখন রায় ইন্ডাস্ট্রিজের ম্যানেজার হয়েছে। হাফ পার্টনার, ম্যানেজার না, হাফ পার্টনার হয়েছে। ফ্যাক্টরির সামনে যে বড় বড় গ্লো সাইন বোর্ড থাকে না, সেখানে জলজল করছে ফ্যাক্টরির নাম, সেন অ্যান্ড রায় ইন্ডাস্ট্রিজ। বুক ভরে গেছে, মন ভরে গেছে। পারিজাতের এই সাকসেস, এই উন্নতিতে, এই সাফল্যে আমি এতটা খুশি হয়েছে, আমি কি বলবো, জাস্ট তোমাকে বলে বোঝাতে পারছি না কি বলবো। কিন্তু পারিজাত সেনের এই সাফল্য কিন্তু একজনের জীবনের বিনিময়ে এসেছে কবিতা, তার নাম দীপঙ্কর দত্ত। রয় ইন্ডাস্ট্রিজের কর্ণধার শেখর রায়ের জামাই দীপঙ্কর দত্তকে খুন করে তার চেয়ারের অর্ধেক মালিক হয়ে বসেছে পারিজাত সেন। কোনো রকম অপরাধ না করে বিনা দোষে 8টা বছর জেলখানার অন্ধকারে তোমায় দিন কাটাতে হয়েছে ওই পারিজাত সেনের জন্য। সোসাইটিতে তোমার আজকে পরিচয় তুমি সিম্পল একটা খুনি। উজান, এসব কিছুকে উপেক্ষা করে, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে তুমি পারিজাত সেনের সাফল্যে উল্লসিত হতে পারো, বাট আমি কিন্তু উল্লসিত হতে পারবো না, কারণ পারিজাত সেনের এই সাফল্যের মধ্যে কোনো রকম বীরত্ব নেই। ছাড়ো না, ভুলতে দাও উজান, প্লিজ, ফর হেভেন্স সেক আমাকে ভুলতে দাও। সেদিনকার রাতের ঘটনাটা নিছকই একটা দুর্ঘটনা ছাড়া আর তো কিছু ছিল না। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? অফকোর্স ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ড্রিঙ্ক করে না থাকলে, মাথা গরম করে না ফেললে পারিজাত হটকারিতা করে ফেলেছিল। এরকম একটা জঘন্য কাজ করার লোক পারিজাত না, আমি পারিজাতকে চিনি। দীপঙ্কর দত্তর কি দরকার ছিল বলো? পারিজাত ওর কাছে যে অফারটা রেখেছিল, পারিজাত বলেছিল ওদের যে ফ্যাক্টরি রায় ইন্ডাস্ট্রিজ, তার হাফ পার্টনার পারিজাত হবে। বলতেই পারে, ব্যবসা বাণিজ্যের কথা, এরকম কথা তো হতে থাকতেই পারে। তো দীপঙ্কর দত্ত পারিজাতের কথাটাকে পাত্তা না দিয়ে উড়িয়ে দিল কেন? একটু বুঝিয়ে বলতে পারতো না? একটু কনভিন্স করাতে পারতো না? বলো কবিতা, বলতে দাও, ফর হেভেন্স সেক আমাকে বলতে দাও। আমি কিচ্ছু মনে রাখতে চাই না, সমস্ত পুরনো কদর্য অতীতের পৃষ্ঠাগুলোকে ছেড়ে ফেলতে চাই। আমি নতুন মন, নতুন ভাবনা, নতুন ভালোবাসা, নতুন নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে নতুনভাবে জীবনটাকে শুরু করতে চাইছি। পুরনো কোনো এই জানো একটা গুড নিউজ আছে, পারিজাত বলেছে খুব শিগগিরই আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করবে। অ্যাট লাস্ট এতদিন পর আমার স্বপ্ন সফল হতে যাচ্ছে উজান। পারিজাত আমাকে একটা কথা বলো তো, মানে বলছি যে আমি পারিজাতকে বিয়ে করে সুখী হলে তুমি খুশি হবে না? বলো না, হবে না খুশি? নিশ্চয়ই খুব 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 খুশি হব, এত বড় আনন্দের খবরে খুশি না? কিন্তু কবিতা, এই উজান জানো আমি পারিজাতকে তোমার সম্বন্ধে সব বলেছি, সব বলেছি। আমি বলছি কি, যাবে নাকি একদিন আমার সঙ্গে সারাদিন পারিজাতের সঙ্গে সময় কাটাতে? চলো না, ফেটে যাবে, খুব মজা হবে। তুমি দেখো আমার উপর ভরসা রাখো, পারিজাত কিন্তু ভীষণ মাইডিয়ার মানুষ গো, ফাটাফাটি গান করে, আড্ডা মারতে ভালোবাসে, খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, খুব মজা হবে সারাদিন ধরে। আমরা বিয়েতে তো পারিজাতের কাছ থেকে আমি একটা জিনিস চাইবো, ঠিক করে রেখেছি। কি চাইবে ঠিক করলে? বিয়েতে পারিজাতের কাছ থেকে আমি একটা উপহার চাইবো। কিরকম উপহার? আমার এই বাউন্ডুলে বন্ধুটার জন্য একটা চাকরি চাইবো। তার মানে হাসি পাচ্ছে, মানে পারিজাত কথায় কথায় বলছিল যে ওর কোম্পানিতেও একজন এফিশিয়েন্ট ম্যানেজার অ্যাপয়েন্ট করতে চাইছে, একজন দায়িত্ববান ভালো ম্যানেজার। তো তখন ওটা শোনার পর থেকে আমার মনে প্রবল ইচ্ছা জেগেছে যে সেই এফিশিয়েন্ট দায়িত্ববান ম্যানেজার হবে আমার প্রিয় বন্ধু উজান সর্দার। কিন্তু আমি যে তোমার এই ইচ্ছেটা পূরণ করে দিতে পারবো না কবিতা। কেন এরকম কথা বলছো কেন? কারণ পারিজাত একটা খুনি বলে, উজান, পারিজাত একটা লোভী বলে। উজান প্লিজ,
পারিজাত একটা স্বার্থপর বলে। উজান স্টপ ইট প্লিজ। ওই অমানুষ পারিজাত সেনের কাছে সবাই তার মাথাটা নিচু করলেও এই মানুষ উজান সর্দার কোনোদিনও তার মাথাটা যে নিচু করবে না। উজান চুপ করো না প্লিজ। বদলে গেছো, বদলে গেছো, অনেক বদলে গেছো। মাত্র কয়েকটা বছরের মধ্যে মানুষ যে এতটা বদলে যেতে পারে তোমাকে না দেখলে বিশ্বাসই করা যেত না। সত্যি বলছো? সত্যি আমি অনেকটা বদলে গেছি? অনেক অনেক বদলে গেছো। শুনতে খারাপ লাগলেও আজকে বলছি, শুনে রাখো, আজকে তোমাকে দেখে আমার কলেজ জীবনের বান্ধবী কবিতার কথা মনে পড়ে না। মনে হয় তুমি অন্য কেউ, আমার সম্পূর্ণ অপরিচিতা কেউ। দুঃসময় আমাকে একেবারে বদলে দিয়েছে উজান, একদম বদলে দিয়েছে। আর ইনফ্যাক্ট এই বদলটা যে কবে থেকে এসেছে সেটা আমিও খুব ভালো করে নিজে মনে করতে পারি না। তুমি জানো, আমারও না ফেলে আসা অতীতের কথাটা ভুলেও একবারের জন্য মনে পড়ে না। না না না, একবারের জন্যও মনে পড়ে না, ভুলেও না। আর যদিও বা কখনো মনে পড়ে, খুব আবছা, কুয়াশা ঢাকা সকালের মতো। অথচ দেখো, আমি নিজেও কি ভাবি না, আমার তো মনে হয় যে খুব বেশি দিন আগের কথা তো হবে না, কত হবে, বছর 14, 15, 16 বছর আগের কথা। ভুলে গেলাম, এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলাম কি করে বলো তো? কেন কেন দুঃখের স্মৃতিগুলো বারবার মনে রাখা শ্রাবণের মেঘের মতো ভেসে ভেসে আসে? আমি ভেবে পাই না কেন সেই কেন সেই সোনালি দিনগুলো, যেগুলো কলেজে আমরা কাটিয়েছিলাম, আমরা বন্ধু বান্ধব মিলে গান করেছি, আড্ডা মেরেছি, নাটক করেছি, সেই সোনালি দিনগুলোর কথা ভুলেও একবারও মনে পড়ে না কেন বলো তো? একবার বলো না, কেমন ছিলাম কলেজ লাইফে? এই কবিতা প্লিজ বলো। যে ছিল আমার স্বপ্ন চারিণী, যারে বুঝিতে পারিনি, যারে বুঝিতে পারিনি, যে ছিল আমার স্বপ্ন চারিণী, যারে বুঝিতে পারিনি, যারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে বুঝিতে বুঝিতে, ও গো, যে ছিল আমার স্বপ্ন চারিণী, যারে বুঝিতে পারিনি, যারে বুঝিতে পারিনি। সুখ ক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো, সুখ ক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো, তোমার সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, যারে বুঝিতে পারিনি, যারে বুঝিতে পারিনি, বুঝিতে পারিনি। ভিজিয়ে দিলেও জান, অনেকগুলো বছর পর নতুন করে আবার আমার হৃদয়, আমার মন তুমি ভিজিয়ে দিলে। এই তুমি কিন্তু সেই একদম একই রকম আছো গো, একটু বদলাওনি। সেই গলা, সেই গান, সত্যি আজ আমার মনে হচ্ছে সেই তুলনায় আমি অনেকটাই বদলে গেছি। না 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 না, তুমি কখনো কারোর কাছে ম্যানেজারের চাকরি করতে যাবে না। বোকার মতো একটা কথা বলেছি। তুমি কেন ম্যানেজারের চাকরি করবে? ওটা তো তোমাকে মানাবেই না উজান। তুমি লিখবে, তোমার হাতে কলম আছে, স্বয়ং মা সরস্বতী তোমার কলমে ভর করে আছেন। তুমি মন প্রাণ ঢেলে লিখবে, আমাকে নিয়ে লিখবে। তুমি তো বলো কবিতা তোমার লেখার প্রেরণা, তাহলে আমাকে নিয়েই লেখো না, শুরু করে দাও তোমার আজ কবিতার ছুটির 2য় খণ্ডের কাহিনী। ক্যারিড ওভার, কারোর কাছে মাথা নিচু করবে না। বাদ দাও, চলো। বলছি যে কি হয়েছে গো মিঠুর, এরকম অদ্ভুতভাবে কথাটা বলে গেল? ছেড়ে দাও, বাদ দাও তো। কেন বাদ দেবো কেন? তুমি তো একটু আগে বললে যে পরে বলবে সব, তাহলে আবার এখন কেন বলছো ছেড়ে দাও না, বাদ দাও না? তুমি তো জানো বাবা, আমি একদম কৌতূহল চেপে রাখতে পারি না এই ব্যাপারে, কিন্তু আমি একদম সেই কলেজ লাইফের মতো আছি, একটুও বদলাইনি। বলো না, কি বলবে বলছি না, প্লিজ বলো, প্লিজ। বলতেই হবে আর শুনতেই হবে। বলো। দেখো কবিতা, আমার কি মনে হচ্ছে জানো, মানে তোমার মামা তো দাদা বৌদি, এরা কেউই আর আমার এই ময়নাগরের বাড়িতে থাকাটা মন থেকে মেনে নিতে পারছে না। কেন, কি হয়েছে? ওই যে মিঠু আমাকে রিকোয়েস্ট করেছিল যে ওকে গিয়ে একটু ফিলোসফি পড়ানোর ব্যাপারে,
তা ওই ব্যাপারটা নিয়ে তোমার বৌদি আজকে অত্যন্ত নোংরা ইঙ্গিত করে কথা বলে গেছে। মানে? অনেক ধন্যবাদ। কটা দিন ময়নাগরের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য তোমাকে জানাই আমার অজস্র ধন্যবাদ। চিন্তা করো না, কাল সকালেই আমি ময়নাগর ছেড়ে চলে যাচ্ছি। আরে দাঁড়াও, কি এমন ঘটনা ঘটেছে যে কাল সকালেই তোমাকে একেবারে 7 তাড়াতাড়ি ময়নাগর ছেড়ে চলে যেতে হবে? ইয়ে হয়েছে, ওই যে ময়নাগরের পঞ্চায়েত প্রধান গঙ্গাপদ মাল একটু আগে এসে হুমকি দিয়ে গেছে তোমাকে আর আমাকে কাল সকালে ময়নাগর ছেড়ে চলে যাওয়ার হুমকি। দেখো, আমি যদি চলে যাই তাহলে ওরা হয়তো তোমার উপর থেকে হুমকিটা তুলে নেবে, আর ইনফ্যাক্ট তখন তারপর থেকে আমার জন্য তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে আর কোনো রকম অশান্তি ভোগ করতে হবে না। উজান, তুমি চলে যেতে চাইছো সেটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর আমি কতদিনই বা তোমাকে এইভাবে আটকেই বা রাখতে পারবো। তবে আমি বলি কি, অনেকগুলো দিন পরে তোমার সঙ্গে আমার নতুন করে যোগাযোগ হয়েছে, তুমি আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিলে, যোগাযোগটুকু রাখবে তো? কার্ডটা রেখে দাও, এখানে শুধু আমার ফোন নাম্বারটা আছে। ওকে? পারিজাতের সঙ্গে রেজিস্ট্রির দিন তোমাকে আগে থেকে জানিয়ে দেবো, তুমি আসবে তো পারিজাতের সঙ্গে আমার রেজিস্ট্রির দিন সাক্ষী দেওয়ার জন্যে? হ্যাঁ, পারিজাত সেনের সঙ্গে তোমার রেজিস্ট্রি ম্যারেজে সাক্ষীটা আমাকেই হতে হবে? আমার সেরকম ইচ্ছে, তুমি আসবে না? আসতে পারলে ভীষণ ভালো লাগবে। আমি চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো, এই কারণে বিকজ তুমি ছিলে আমার বেস্ট ফ্রেন্ড। ছিলে কেন বলছো, এখন আর নেই? না, সেভাবে বলতে চাইনি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে, আছো, ভবিষ্যতেও থাকবে। বুঝেন, আরেকটা কথা, কাল সকালে হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, কারণ কাল সকাল হওয়ার আগেই আমি এই ময়নাগর ছেড়ে চলে যেতে চাই। বুঝেন, কাল সকালে যখন তোমার সঙ্গে আর দেখা হবেই না বলছো, তখন রাতেই কথাটা বলে ফেলা ভালো। আমি জানি না বৌদি তোমাকে কী ভাষায় কী কথা বলেছে, তুমি কতটা আঘাত পেয়েছো, তবে আমি বলি কি, আমার বৌদি তো প্র্যাকটিক্যালি ইলিটারেট বলা যায়, অশিক্ষিত একজন মহিলা। কি বলে ফেলেছে ওটাকে মনে ধরে বসে থেকো না। তাছাড়া আমার কি মনে হয় বলো তো, একজন প্রায় অশিক্ষিত মহিলার কথায় উজান সর্দারের মতো মহান ব্যক্তিত্বের কি আসে যায়? মনে করিনি কিছু। ওকে, চলো খেতে চলো, রাত হয়েছে, ফর্মালিটিস করো না তো, খিদে পেয়ে গেছে। খাওয়া? আজ তো আমার খিদে নেই কবিতা, তুমি বরঞ্চ খেয়ে নাও, আমি ঘুমোতেই চলি। এখান থেকে তো চলে যাচ্ছ, কিন্তু কোথায় যাবে সেটা বলে গেলে না? এখনো তো ঠিক করিনি, আগে তো ময়নাগর থেকে বাইরে পা রাখি, তারপর চোখ দুটো আমাকে যেখানে নিয়ে যাবে আমি পায়ে পায়ে ঠিক সেই ঠিকানায় পৌঁছে যাব। উজান, ভালো থেকো, ভালো থাকার চেষ্টা করো। উজান, আমি কিন্তু তোমাকে যে ছিল আমার স্বপ্ন, কষ্ট হয়, সাবধানে, কষ্ট হয়, খারাপ লাগে, ভীষণ দুশ্চিন্তা হয় উজানের জন্যে। এত ভালো মনের একটা মানুষ, প্র্যাকটিক্যালি আজকের পৃথিবীতে কিন্তু ওর মতো মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর, কিন্তু এত আনস্মার্ট, চেষ্টা করেও সারা জীবনে একটা মনের মানুষ জোটাতে পারলো না। জোটাবে কি করে? জীবনের ম্যাক্সিমামটাই তো জেলখানায় কাটিয়ে দিল। কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে, কোনো কিছু ঠিক নেই। এখন তো আমার মনে হচ্ছে এর থেকে ওর মুক্তি না পেয়ে জেলে থাকলেই ভালো হতো। অন্তত মাথার উপর একটু ছাদ আর দুবেলা দুমুঠো খাওয়া নিয়ে তো অ্যাটলিস্ট চিন্তা করতে হতো না। এত রাত্রে কে ফোন করবে রে বাবা? হ্যালো, দাঁড়াও পারিজাত ফোন করছে। কেন বাবা? সারাদিন তোমার সঙ্গে অনেক সময় কাটিয়েছি, অনেক আড্ডা মেরেছি, তাহলে এবার এত রাত্রে ফোন করেছো কেন? মাঝখানে এতগুলো বছর করিয়ে গেল, ভুলেও একটা খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি, আর এখন করে পলে চোখে হারাচ্ছে। দাঁড়াও, ধরছি। হ্যালো, কি হয়েছে? এত রাত্রে ফোন করেছো কেন তুমি? শোনো পঞ্চায়েত, ও উজান সর্দার সরকার কবিতা লটন ফাটা পঞ্চায়েত থেকে তাড়িয়ে দিতে কোনোদিন ময়নাগরের মাটিতে পা রাখবে না ওই উজান সর্দার। সালা কবিতাকে সাহায্য করার জন্য যদি ময়নাগরের মাটিতে পা রাখে না, তাহলে গঙ্গাপদ মালের লোকেরা ওর হাত কেটে নেবে। সালা টাকা চলে পৃথিবীতে অসম্ভবকে সম্ভব করা যায়, আমিও তাই করেছি। তাই তো উজান সর্দারকে গামছা করার জন্য গঙ্গাপদ মালকে টাকা খাইয়েছি আমি। আর এই কাজে আমাকে সাহায্য করেছে আর কেউ না, কবিতার শকুনি মামা পিজি বোস। এইবার আমি কবিতার সঙ্গে চুটিয়ে পেপের খেলায় মেতে উঠবো। যা ভালো লাগছে, কাউকে বোঝাতে পারবো না কি আনন্দ হচ্ছে, কাউকে বোঝাতে পারবো না, কাউকে না। আপনি না বোঝালে কি হবে পারিজাতদা? আমি কিন্তু বুঝতে পেরেছি।
তাই নাকি? তুই বুঝতে পারছো তৃষা, আমার মনের ভেতরে বিনা তারটা খুশির ঝঙ্কারে কেন বেজে উঠতে যাচ্ছে তুমি জানো? জানি। জানো? আচ্ছা 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 আচ্ছা, বলো তো কে আমার মনের তারে ঝঙ্কা তুলতে চাইছে? তার নাম কবিতা মিত্র। তৃষা, কাল সারাদিন আপনি যে ভদ্র মহিলার সঙ্গে অফিসের রুমে সময় কাটালে সেই কবিতা মিত্র। তা ও ভদ্রমহিলাই যে কবিতা মিত্র, সেটা তুমি জানলে কেমন করে? অফিসে ঢোকার সময় উনি রিসেপশনের রেজিস্টারে ওনার নামটা লিখে ঢুকেছিলেন, তাই কবিতা মিত্র, অ্যাড্রেস ময়নাগড়, জেলা হাওড়া। কি আমি ঠিক বলিনি? একদম ঠিক বলেছে। ওই মহিলা কিছুদিন হলো জেল থেকে ছাড়া পেয়েছে, তাই না পারিজাতদা? ওই কবিতা মিত্রই তো আমাদের বস শেখরের জামাই দীপঙ্কর বাবুকে খুন করেছিল, তাই না? আর একবার ওই কথা মুখে আনলে না, আমি তোমাকে জ্যান্ত কবরে ফুতে ফেলবো একদম। পারিজাতদা, সরি সরি তৃষা, সরি। এত উত্তেজিত হয়ে গেলেন কেন পারিজাতদা? ওই কবিতা মিত্র যে দীপঙ্কর বাবুকে খুন করেছে এর মধ্যে তো কোনো মিথ্যা নেই। সেই কারণে ওই কবিতা মিত্রকে জেল খাটতে হয়েছে, এটাই সত্যি, এটাই খবর। তাহলে আপনি আমার উপর এত রেগে গেলেন কেন? কিছু না এমনি এমনি। কেন যে হঠাৎ উত্তেজিত হতে বললাম ঠিক বুঝে উঠতে পারলাম না। আচ্ছা তৃষা, তুমি তো আমাকে খুব ভালোবাসো, শ্রদ্ধা করো। 100%। তাহলে আমার একটা কথা রাখবে? বলুন, কি কথা? ওই কবিতা মিত্রের আমার অফিসে আসার ব্যাপারটা তুমি এ বাড়ির কাউকে কোনোদিন বলবে না, বলো? কথা দাও। বেশ, তো বলতে যখন বারণ করছেন তখন বলবো না, কিন্তু কেন জানতে পারি? না, জানতে পারো না, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কবিতা মিত্রের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার অফিসের সামান্য একজন রিসেপশনিস্ট ছেলে, সেখান থেকে আমি তোমাকে চিফ সেক্রেটারির পোস্টে প্রমোশন দিয়েছি। সেজন্য আমি আমার সর্বস্ব আপনার কাছে সমর্পণ করেছি। আমার আকাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। এতে বিশ্বাসঘাতকতার কি আছে? হ্যাঁ, বিশ্বাসঘাতকতার কি আছে? আকাশ বাচ্চা ছেলে, তার উপর অসুস্থ, ও ব্লাডে HIV জার্ম পাওয়া গেছে, ওর সঙ্গে মিশে তুমি ওকে মরতে চাও নাকি? হ্যাঁ, ও তো বেশি দিন বাঁচবে না। সামান্য কর্মচারী তুমি, এটা সামান্য কর্মচারী, মানে সামান্য মেয়ে, এটা সামান্য মেয়ে তুমি কিনা সে করে ছেলে বউ হবে তৃষা? হাউ ক্যান ইউ এক্সপেক্ট? রেস্টলেস। যাও ওপরে আকাশের সঙ্গে দেখা করে অফিসে গিয়ে বসো, আকাশ তোমার জন্য অপেক্ষা করছে, যাও। না না, কাউকে কোথাও যেতে হবে না, অনেকদিন পর আজ আমি নিজেই নিচে নেমে এসেছি। আমি দেখতে এসেছি আমি সুস্থ আছি নাকি অসুস্থ। আকাশ, দেখেছিস আরেকটু হলে পড়ে যাচ্ছিলিস। কেন বুঝতে চাস না আকাশ? তুই অসুস্থ, এই অসুস্থ অবস্থায় উপর থেকে নিচে নেমে তুই মোটেও উচিত কাজ করিস নি। কি হয়েছে পারিজাতদা? আমার কি হয়েছে বলো না। ডাক্তার তো রক্ত নিয়ে গেল, ব্লাড রিপোর্টে কি বেরিয়েছে বলো না। এসব থাক না আকাশ, এসব তোমায় দেখতে হবে না, এসব দেখার জন্য তো আমরা আছি, পারিজাতদা আছেন। হ্যাঁ, এসব নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না। কিন্তু আমাকে ভাবতে হবে পারিজাত, তুমি ভালো ডাক্তার ডাকো। আমার সুস্থ ছেলেটা কেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো বাবা হয়ে, আমাকে তা জানতেই হবে। এই আপনি কি বলছেন মিস্টার রয়? আমি তো ভালো ডাক্তারই দেখাচ্ছি, ডাক্তারের দেওয়া ওষুধ আমি নিজে হাতে খাওয়াচ্ছি, তাই না তৃষা? তাই না? রিসেন্টলি ব্লাড টেস্ট হয়েছে। বাবা আমি না আর বাঁচবো না বাবা, আমি মরে যাবো। নো মাই সন, এইসব কথা একদম বলবে না তুমি। দীপঙ্করের চলে যাওয়াটা আমি অনেক কষ্ট করে মানিয়ে নিয়েছি, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি যে পাগল হয়ে যাবো বাবা। জাস্ট মিনিট। তাহলে আমার শরীরের ভেতরে এত কষ্ট হচ্ছে কেন? কেন মনে হচ্ছে আমার এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে বাবা? কেন বাবা, কেন? তৃষা, তুমি একটা কাজ করো, তুমি আকাশকে ওর ঘরে নিয়ে যাও, বেশিক্ষণ এখানে থাকলে আর অসুস্থ হয়ে পড়বে। যাও, নিয়ে যাও। চলো আকাশ, আমার সঙ্গে তোমার ঘরে যাবে, চলো। ভালো লাগে না তৃষা, একা একা চার দেওয়ালের ভেতরে বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না জি। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই ওপরে ঘরে যা। হ্যাঁ, তুই যা ওপরে ঘরে, তৃষা তোর মাথায় হাত বুলিয়ে দেবে। যা। কিন্তু পারিজাত
ডাক্তার। হ্যাঁ, কোনো কিন্তু নয় তৃষা, কোনো কিন্তু না। তোমার হাতে সেবা পেলে ওর খুব ভালোই লাগবে তৃষা, জানো। আসলে কি বলো তো, ওর এখন মন ভালো থাকা দরকার। যাও নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, যাও যাও। চলো আকাশ, চলো ওপরে যাবে, চলো। তুষা তুষা, আমার খুব ভয় করছে তুষা, আমাকে বাঁচাও তুষা, আমাকে ছেড়ে চলে যাও না। হোয়াটস রং পারিজাত? ছেলেটা ব্লাড রিপোর্টে কে দেখলে? বলো, টেল মি। ও ডোন্ট ওয়ারি মিস্টার রয়, ডোন্ট ওয়ারি, আমি তো আছি। আমি আকাশের চিকিৎসার কোনো ত্রুটি রাখবো না। তবু তুমি বলবে আমি ওর বাবা, সন্তানের শরীর খারাপ হবে আর বাবার তা জানার দরকার নেই বলতে চাও? তাকে আমি বললাম, তাই বললাম কি, বলতে চাইছি এমনি আপনার ফ্যাক্টরির ব্যবসা দেখাশোনা করার চাপ, তারপর আবার মানসিক চাপ নিতে গিয়ে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাই তুমি একা হয়ে যাও বাবা। তখন এই বিশাল সাম্রাজ্য আমি একা সামলাবো কী করে, এখন ভেবে দেখেছি। তবু তুমি বলবে, তোমার কোনো কথা শুনতে চাই না। বলো বলো, আকাশের কি হয়েছে? আপনার ছেলে আকাশের এইডস হয়েছে বাবা। পারিজাত, ডাক্তার বলেছে ও আর বেশি দিন বাঁচবে না। নো নো, ইটস ইম্পসিবল, ইটস আ লাই, ইটস আ লাই। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। আমার আকাশ এভাবে, আমার কি হলো বাবা? পারিজাত, আপনি এমন করছেন কেন বাবা? অন্ধকার, আমার চারিদিকটা অন্ধকার হয়ে আসছে কেন? ও মাই গড, এত তাড়াতাড়ি যে আমার আশা পূর্ণ হয়ে যাবে তো ভাবতে পারিনি। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা মা আমার, কোথায় গেলি মা? তোর বাবাকে একবার শেষবারের মতো দেখেছি। এরকম বলবেন না বাবা, এরকম বলবেন না, বিশ্বাস করুন, এরকম বললে না মনে হয় কি আমার বুকের মধ্যে হাতুড়ির বাড়ি বাচ্চা। বিশ্বাস করুন, খুব কষ্ট হয়, বিশ্বাস করুন। প্রিয়াঙ্কা ঠিক কিনেছো, দেখো বাবা অসুস্থ হয়ে পড়েছে। আমাকে তাড়াতাড়ি কোনো নার্সিং হোমে নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকের ভেতর। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? অ্যাম্বুলেন্স ডাকছো না কেন? কত করছি, এঙ্গেজ থাকলে আমি কি করবো বলো? আমি কি করবো? এই দেখো ফোন করছি, আমার ফোন করছি। হ্যালো, অ্যাম্বুলেন্স এক্ষুনি আসতে হবে। পারিজাত, তাড়াতাড়ি। রায়বিলার ঠিকানাতে এমার্জেন্সি গাড়ি পাঠাবেন কিন্তু। ডক্টর না, ট্রিটমেন্টের সরঞ্জাম নিয়ে এক্ষুনি চলে আসুন। পারিজাত, বাবার কিন্তু ভীষণ বিপদ। শেখর রায়ের কন্ডিশন অত্যন্ত সিরিয়াস। As soon as soon as possible, okay? পারিজাত, বাবার এমন অবস্থা হলো কি করে? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ওনাকে বলতে চাইনি, আমি ওনাকে দেখাতে চাইনি, কিন্তু এত চাপ উনি আমাকে দিতে থাকলেন, বাধ্য হয়ে আমাকে বলতে হলো যে। কি বলতে হলো? চুপ করে দেখো না, বলো কি বলতে হলো? তুমি আমার মুখের কথা ছাড়া তুমি দেখো, তুমি রিপোর্টটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন আমি ওনাকে এটা। আকাশ, না না না, মিথ্যে, ভুল। বিশ্বাস করো, আমি ওনাকে দেখাতে চাইনি, আমি বিশ্বাস করো, আমি ওনাকে একবারও বলতে চাইনি, একবারও দেখাতে চাইনি, কিন্তু এত চাপ দিতে লাগলেন। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। তুমি ইচ্ছে করে আকাশে অসুখের কথা ভাবো। প্রিয়াঙ্কা, আমার কথা শোনো। তোমার জন্য আমার বাবা আজ অসুস্থ হয়েছে। আমার বাবার যদি কিছু হয়ে যায় না, তার জন্য দায়ী থাকবে তুমি। শোনে না, তুমি আমার চোর বললাম কি রে? আর একবার উল্টোপাল্টা কথা বলতে দেখে রিভলভার দেখেছে, গলার মধ্যে ঢুকিয়ে দেবো। পাপ, এত পাপ কিন্তু ভগবান সহ্য করবে না। পারিজাত, তুমি আকাশের জীবন থেকে তৃষাকে কেড়ে নিয়েছো। তৃষার সঙ্গে তোমার বেলেলাপান আমি দেখে ফেলার পর থেকে তুমি ওকে সহ্য করতে পারো না, তা আমি জানি, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি জানি তোমাকে বিয়ে করে আমি আমার নিজের কপাল নিজেই পুড়িয়েছি।
এবার যদি তোমার জন্য আমার বাবাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় না পারিজাত, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। লাগছে পারিজাত, করবি রে? ছাড়ো পারিজাত, সালে, লাগছে কি আমার করবি? পিছু পারিজাত। তোকে খুন করে জেলে চলে যাবো রে পারিজাত। প্রিয়াঙ্কা, বাবা, বাবা, আমি তোমায় নার্সিং হোম নিয়ে যাবো। বাবু, গাড়ি বের করো, আমি বাবাকে নিয়ে নার্সিং হোম যাবো। কি হলো পারিজাতদা? বসে কি হয়েছে? হয় করোনারি অ্যাটাক অথবা সেরিব্রাল, দুটোর মধ্যে একটা। যদি কপাল ভালো হয় তাহলে বাড়ি ফিরে আসবে শেখর রায়, না তো এটাই হবে ওনার রায়ভিলা থেকে শেষ যাত্রা। পারিজাতদা, আর যদি বেঁচে ফিরে আসে তাহলে সম্রাট শাহজাহানের মতন ইন্ডাস্ট্রিয়ালিস্ট শেখর রায়কে শেষ জীবনটা পঙ্গু হয়ে কাটাতে হবে। আর তখন পারিজাতদা। আকাশ শুয়ে পড়েছে তৃষা? হ্যাঁ, ওকে ঘুম পাড়িয়ে নেমে এলাম। গুড, ভেরি গুড। তৃষা, এই শিশি থেকে ওষুধটা আমি সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তুমি মুখে কাপড় দিয়ে আকাশের হাতের শিরার মধ্যে ইঞ্জেকশনের ছুঁচটাকে ফুটিয়ে দিয়ে আস্তে আস্তে শিরার ভেতর থেকে ওষুধটা রক্তের সাথে মিশিয়ে দেবে। না না, আমি পারবো না। পারবো না? ছেলে মানুষের মতো কথা বলে না। আমি থাকবো তোমার সাথে। হ্যাঁ, আমি আকাশের মুখটা আস্তে করে ঘুরিয়ে দেখো, এরকম ঘুরিয়ে নি না, চুপ ধরে থাকবো আর তুমি ইঞ্জেকশনের ছুঁচটা ফুটিয়ে দেবে। কেন কেন কিসের ইঞ্জেকশন দিতে চাইছেন আপনি? আর এসব ইঞ্জেকশন আমাকে দিয়ে বা দিতে চাইছেন কেন? এসব তো ডাক্তার নার্সের কাজ। ডাক্তার নার্স ডাকলে ধরা পড়ে যাবো তৃষা, মার্ডার কেসের আসামি হয়ে যাবো না। তার মানে ওই সিরিঞ্জের ভেতরের ওষুধটা পারিজাতদা। এই বিষয় কি একটু একটু করে আকাশের জীবনের প্রদীপটা নিভে যাবে আর আমার পথের আরেকটা কাঁটা সরে যাবে। তবে যে বললেন আকাশের এডস হয়েছে। মিথ্যে বলেছি। ও কোট, এই প্রেসক্রিপশনটা একটা জাল প্রেসক্রিপশন। যে ডাক্তারের প্রেসক্রিপশনটা দিয়েছে সে কোনো ডাক্তারই না, তবে ডাক্তার হিসেবে তার একটা মেডিকেল অ্যাসোসিয়েশনের অথরাইজ রেজিস্ট্রেশন অবশ্যই আছে। So shall it be written, so shall it be done. চলো আকাশের ঘরে চলো। না, আমি এই কাজ করতে পারবো না। পারবে না কেন? আকাশ তোমার প্রেমিকা। ভালোবাসা, ওরে তোর ভালোবাসার কেতায় আগু। আমি এমনই মাল সামথিং খালা ইন দ্য ডস। চল করবো না অফিসারদের বাড়ির চাকরগিরি, করবো না বাজার হাট, করবো না স্যারের বউর শাড়ি ব্লাউজ, কাচবো না। বন্ধুগণ, এবার আমি এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নামবো, ধর্নায় বসবো, দরকার হলে অনশন করে মরে যাব। সারা সপ্তাহের একটা দিন ছুটি পাই এই রবিবার, কিন্তু জেলার সাহেবের বাড়ি বাজার হাট করতে গিয়ে সারা সকালটা কেটে যায়। সেজন্য বাড়িতে গিয়ে বউয়ের কাছে খেচানি শুনতে হবে কেন? এবারের একটা বিহিত করতে হবে। হ্যাঁ, বিহিত। বিশ্বনাথ, এই যে বিশ্বনাথ, বাজার হাট হয়ে গেছে তোমার? হ্যাঁ স্যার। বেশ, এবার যাও, রান্না চাবি দাও। রান্না? আমি রান্না করবো? হ্যাঁ, রান্না। বাড়িতে অনেক গেস্ট আছে বুঝলে, বেশ ভালো করে খাওয়াতে হবে। আর কিছুক্ষণ পর উজান সর্দার এসে যাবেন। উজান সর্দার আসছেন বাড়িতে? হ্যাঁ, শুনেছি কি একটা জরুরি কাজের দায়িত্ব দেবে। কিন্তু আমার বাড়ির বাজারটা কখন করবো স্যার? সবই জানি না, যেটা বললাম সেটা করো তো, মনে রাখো। দিনকাল ভালো যাচ্ছে না, সবসময় চোখ কান খোলা রেখে চলবো, তাহলে সব বুঝতে পারবো। কি তাই তো? না, তাই তাহলে সব বুঝতে পারবে। যাও। যাচ্ছি। বেশি কথা বলে এদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। উজান সর্দার আসছে কেন? কোন গুরু দায়িত্ব চাবি দিতে চান আমার উপর? অনেক বড় দায়িত্ব স্যার।
আর আমি জানি এই দায়িত্ব আপনি ছাড়া কেউ পালন করতে পারবে না, আর সেই কারণে আপনার কাছে আমার আশা। আরে আসুন উজান বাবু, আপনার মতো মহান ব্যক্তি আমার বাড়িতে এসেছেন, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। হ্যাঁ, এবার বলুন কি কাজের কথা বলতে চান? একটা জীবনকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর কাজ স্যার। কিসের বিপর্যয়? কার জীবনে বিপর্যয়ের কথা বলছেন? কবিতার ভীষণ বিপদ স্যার। সে কি, এত বছর পর জেল থেকে বেরিয়ে আবার কোন বিপদের মুখে পড়লো মেয়েটা? ধরে নিন সারা জীবনের মতো কবিতাকে ছুটি নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, তাই বলছি স্যার মেয়েটাকে বাঁচাতেই হবে। আর এ ব্যাপারে আপনার সাহায্য আমার ভীষণ জরুরি। ও মাই গড, কি ব্যাপার খুলে বলুন তো। প্রথমেই বলি খুন না করে বিনা দোষে কবিতাকে জেল খাটতে হয়েছে, জেলের শাস্তি মাথা পেতে নিতে হয়েছে। মানে মানে ওই দীপঙ্কর দত্তের খুনি কবিতা মিত্র না স্যার, দীপঙ্কর দত্তের খুনি পালিয়ে যাচ্ছেন। কি বলছেন আপনি? কবিতা জেল হওয়ার পর প্রথম দিকে যে ব্যক্তি মাঝে মাঝে জেলখানায় কবিতার সঙ্গে দেখা করতে যেত সেই বাড়ি যাচ্ছেন? রাইট কিন্তু সে তো শুনেছিলাম রয়্যাল ইন্ডাস্ট্রিজে ম্যানেজারের চাকরি করতো। ম্যানেজারের চাকরি করতো স্যার, করতো, কিন্তু এখন সে কোম্পানির পুরোটাই ময়াল সাপের মতো গিলে নিয়েছে। শুধু তাই না, কোম্পানির নাম বদল হয়ে গিয়ে অস্তিত্ব মুছে গিয়ে এখন কোম্পানির নাম হয়েছে সেন ইন্ডাস্ট্রিজ। আরও আছে, মানে ওই পালিয়ে যাচ্ছেন দীপঙ্কর দত্তকে খুন করে। হ্যাঁ, এবার খুনের পর কি হলো, ও ভালোবাসার অভিনয় করে কবিতার মাথায় সে খুনের দায় চাপিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে, এবার তখন কি কবিতা যখন ওই আপনার জেলে, তখন ওই শেখর রায় মানে রায় ইন্ডাস্ট্রিজের কর্ণধার শেখর রায়ের বিধবা মেয়ে প্রিয়াঙ্কাকে, মানে দীপঙ্কর দত্তের স্ত্রী প্রিয়াঙ্কাকে বিয়ে করে এই রায় পরিবারটার মধ্যে ঢুকে, তারপর পরিবারটার ভেতর ঢুকে পরিবারটাকে ছাড়খাড় করে দেয়। বাবা, পারিজাত শুধু খুব গভীর জলে মাছ, কিন্তু এসব কিছুর সঙ্গে কবিতার কি সম্পর্ক? এই জন্য কবিতার জীবন সংসার কেন উজান বাবু? কারণ কবিতা পারিজাত সেনকে ভালোবাসে স্যার, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। তা না হলে খুন না করে অন্যের খুনের দায় মাথা পেতে নেবে কেন? হ্যাঁ, আপনি ভাবুন স্যার। অ্যাকচুয়ালি শি ইজ ম্যাড ফর পারিজাত সেন, শি ইজ ব্লাইন্ড ফর হিম। এই ধরনের ভালোবাসা আজকাল সচরাচর দেখা যায় না স্যার। আপনি এসব ঘটনা কবিতাকে কখনো বলেননি? আমি বলার চেষ্টা করেছি, কিন্তু আজ আর সে পরিস্থিতি নেই। আপনি কি জানেন যে এই দীপঙ্কর দত্তকে খুন করে পারিজাত সেন শুধু প্রিয়াঙ্কাকে বিয়েই করেনি, মানে ঘরে বিবাহিতা স্ত্রী থাকা সত্ত্বেও ও কবিতাকে রেজিস্ট্রি করে বিয়ে করবে বলে কথা দিয়েছে। এদিকে ভাবুন তাহলে কাণ্ডটা। ও কি করলো, ওই শেখর রায়ের মেয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করলো, রায় পরিবারটার ভেতর ঢুকলো, কোম্পানিটাকে পুরো গ্রাস করলো, আবার এদিকে কবিতার জীবন নষ্ট করে দেবে। আর এসব কিছু জেনে